পর্ব 14। আমাদের সময় বিশ্ববিদ্যালয়ে ভর্তির কোনো সমস্যা বা জটিলতা ছিল না একালের মতো। বাড়ি থেকে একটা সাদা কাগজে আবেদন জানিয়ে ইংরেজি বিভাগে ভর্তির জন্য লিখেছিলাম। বিভাগীয় প্রধান টার্নার সাহেব আবেদন বাহক আমার আত্মীয় ইউএসআইএসের গ্রন্থগারিক রকিব হোসেনকে বলেছিলেন ক্লাস শুরু করার আগে আমি যেন এসে দেখা করি। যথাসময়ে এলাম এবং তার সঙ্গে কথা বললাম। আমার সঙ্গে আলাপ করে তিনি বললেন, ইংরেজি কোথায় শিখেছ? আমি বললাম, গ্রামের পাঠশালায় প্যারীচরণ সরকারের ফার্স্ট বুক, আর সুন্দরবনের ধারের মানুষ তো আমরা, তাই বাঘ ভালুকের কাছ থেকেও শিখেছি। তিনি হেসে বললেন, তুমি খুব চালাক। তার সঙ্গে আমার পরিচয় আজও অমলিন। দেশ স্বাধীন হলে ঢাকায় এসেছিলেন, দেখা হয়েছিল, তখনও বলেছিলেন, তুমি লেডি ম্যাকবেথের মতো সেই দুষ্টই আছো। ইংরেজিতে ভর্তি হয়ে ক্লাস শুরু করলাম। পুরনো আর্টস বিল্ডিংয়ের দক্ষিণ দিকের এক ফালি একটা দালানের দোতলায় আমাদের ক্লাস হতো। তার এক কোণে ছিল মেডিকেল সেন্টার, অন্য পাশটায় ডিনের অফিস। ডিন ছিলেন, যতটা মনে পড়ে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তার অফিসের ফোনটা আমরা ব্যবহার করতে পারতাম। বিভাগীয় অফিস ছিল নিচের তলায়, অন্য বিভাগগুলো পরপর ছিল। সেই সাউথ বিল্ডিংয়ের পেছন দিয়ে রেল লাইন চলে গেছে ফুলবাড়িয়া স্টেশনে। প্রতিদিন সরোয়ার মোর্শেদ স্যারের ক্লাসের সময় সেখানে একটা ট্রেন অনেকক্ষণ ধরে শান্টিং করত। তিনি সেই সময় লেকচার বন্ধ করে চুপচাপ বসে থাকতেন। অন্য শিক্ষকদের বেলায় এমনটি কখনো ঘটেনি। টার্নার সাহেব আমাদের প্যারাডাইজ লস্ট পড়াতেন। চোখ বন্ধ করে পায়চারি করে বর্ণনা করে যেতেন। সেই ঋত স্বর্গ এখনও আমরা উদ্ধার করতে পারিনি। কবে পারব জানি না। একটা কবিতায় সে কথা আমি লিখেছি। অন্য শিক্ষকদের মধ্যে ছিলেন জ্যোতির্ময় গুহ ঠাকুরতা। আমরণ তিনি ছাত্রছাত্রীদের ভালোবেসেছেন, ছাত্রদের রেখে হল ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে চাননি বলেই শহীদ হয়েছিলেন ৭১-এর মুক্তিযুদ্ধে। মুনির চৌধুরী জেল থেকে বাইরে থাকলে আমাদের পড়াতেন গোমেজ সাহেব, বিসি রয়, সাজ্জাদ হোসেন ও ডক্টর জুবেরি। আমাদের হ্যামলেট পড়াতেন ডক্টর জুবেরি। অদ্ভুত ছিল তার বর্ণনা আর বিশ্লেষণ। সবাইকে অত্যন্ত স্নেহ করতেন। কোনো ছাত্র ক্লাসে দেরি করে এলে তিনি বলতেন, ইউ হ্যাভ বিকাম দ্য লর্ড আই সে। তিনি যখন নির্মীয়মান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বে ছিলেন, শহরে মেয়েদের জন্য একটা কলেজ তৈরি করে লোক পাঠিয়ে আমাকে নিয়ে গিয়ে ইংরেজি পড়াবার দায়িত্ব দিয়েছিলেন। সাজ্জাদ স্যার ছিলেন ভীষণ বিলাতিপনায় অভ্যস্ত। পকেটে তার কাঁটা চামচ থাকত। ছাত্রদের একটা ইংরেজি ভুল হলে তার গায়ে যেন ফোঁসকা পড়ত। ওল্ড ইংলিশ পড়াতেন আইনজীবী আসগর আলী। বড় চমৎকার পড়াতেন। তার আগ্রহ এবং অনাগ্রহ সেই পুরাতনী ভাষার প্রতি আমাদের বিমোহিত করত। প্রাচীন ইংরেজি সাহিত্য তার বর্ণনায় প্রাণবন্ত হয়ে উঠত। সাজ্জাদ স্যার পড়াতেন ক্যান্টারবেরি টেলস। তার মাধ্যমে জফ্রে চসারের সাথে আমার বন্ধুত্ব। আলী আশরাফ স্যার বোধহয় টি.এস. এলিয়টের কবিতা পড়াতেন। সহপাঠী মাত্র ১১ জন সবাই ছিলাম, যেন এক বাড়ির মানুষ। বিভাজন ছিল অল্প স্বল্প। শুলসুধা বাড়ির মেয়ে তাহেরা চমৎকার গিটার বাজাত। তাদের বাড়ির সবার সঙ্গে আমার আজীবন সখ্য। কিছুকাল পরে পাঠবিরতি দিয়ে নেত্রী নাদিরা বেগমও আমাদের সহপাঠী হন। আমাদের সাথে পরে ভর্তি হল লাহোর থেকে আসা আলোড়ন সৃষ্টিকারী রাজ্জাক। তার কথাবার্তার চালচলনে আমরা দারুণভাবে অভিভূত। অন্য বিভাগের ছাত্ররাও তাকে ঘিরে থাকত। আমি বলতাম, তোমার দেখি বন্ধু গজায় চিকেন পক্সের মতো। পরে পাকিস্তানের রাষ্ট্রদূত হয়েছিল সুইডেনে। সুইডেনবাসিনীকে বিয়ে করার জন্য সরকার তাকে পদচ্যুত করলে সে সেই ভিন দেশে থেকে যায়। মাঝে মাঝে দেশে এলে দেখা হতো। এখনও তাকে খুঁজি। একটা পুরনো ডায়েরির মধ্যে তার একটা ছবি পেলাম, যার উল্টো পিঠে লেখা, ইউ আর মাই লাইফ। কেমন ধুমধুমার ঘটনা! এখন ভাবলে হাসি পায়। সিএসপি হয়ে যখন ট্রেনিংয়ে বোস্টনে যায়, তখন তো কেঁদে কেঁদে বুড়িগঙ্গার পানি বৃদ্ধি করেছিল। ভাষা আন্দোলনের সময় একদম উষাকালে আমাকে বলেছিল,
আমরা এখন আন্দোলনের পক্ষে হুইসপারিং শুরু করব। আমি তখন ঘোর কমিউনিস্ট। প্রায় রাতে মণিসিংহ এবং অন্যান্য কমরেড গুরুদের ক্লাসে ডায়ালেকটিক্স পড়ি। সংগ্রামের জন্য নিজে তৈরি হচ্ছে, অন্যদের তৈরি করছি। রাজ্জাকের সেই দিনকার কথা আমাকে দারুণভাবে আন্দোলিত করেছিল। তখন বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা কম ছিল, সবার সঙ্গে সবার পরিচয় ছিল, কম বেশি যোগাযোগ ছিল সবার সাথে। সেই সময় বিশ্ববিদ্যালয়ে ছেলেদের সঙ্গে মেয়েদের কথা বলা নিষেধ ছিল। বলতে গেলে প্রক্টরের অনুমতি লাগত। একবার আমি রাজ্জাকের সঙ্গে সাইকেল ঠেলে গল্প করতে করতে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ দেখা হোস্টেল সুপার আজিজুন্নেসার সঙ্গে। তিনি রিকশা থেকে নেমে আমাদের থামালেন। তারপর রেগে গিয়ে বললেন, এই মেয়ে, জানো না এই বিশ্ববিদ্যালয়ে 5 মাইলের মধ্যে ছেলেদের সাথে কথা বলা বারণ? আমি বললাম, না আপা, জানলে তো 5 মাইল দূরে গিয়েই কথা বলতাম। এবার হোস্টেলের কিছু নিয়মের কথা বলি। সেই আমাদের আবাসিক স্থলের ব্লুপ্রিন্ট খুঁজে পাই কিনা দেখি। রোকেয়া হলের সেকালের নাম ছিল উইমেন স্টুডেন্টস রেসিডেন্স, WSR, যা বর্ধমানের নবাবের বাড়ি ছিল একসময়। নবাব বাড়ি হলেও একটি মাত্র ভবন। সেখানে আমরা 30 জন মেয়ে থাকতাম। হোস্টেল থেকে বিশ্ববিদ্যালয় ছাড়া লোকাল গার্ডিয়ানের লিখিত অনুমতি পত্র ব্যতিরেকে কোথাও যাওয়া যেত না। সপ্তাহে 1 দিন বা 2 দিন লোকাল গার্ডিয়ান এসে খাতায় লিখে দিয়ে তারপর বাইরে নিয়ে যেতে পারতেন। ভিজিটর মাত্র 2 জন। তাদেরও প্রকৃত অভিভাবকের NOC ছাড়া দেখা করার এখতিয়ার ছিল না। নিউ মার্কেট বা নবাবপুর মার্কেটে যেতে হলে 4-5 জন মেয়ে একসাথে সুপারের অনুমতি নিয়ে যাওয়া যেত। একদা সুপার হলের দরজার কাছে মার্কেটের একটা রিসিট পেয়েছিলেন, যে তারিখে তিনি কাউকে বাইরে যাবার অনুমতি দেননি। তখনই প্রায় পাগলা ঘণ্টি বাজিয়ে সবাইকে জড়ো করে জেরা। কেউ অবশ্য অপরাধ স্বীকার করেননি। অগত্যা বকাবকি করে শাসিয়ে ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন। আমার লোকাল গার্ডিয়ান ছিলেন 8 ডজন ছেলে মেয়ের বাবা, কিন্তু দেখতে এভারগ্রিন। সুপার একদিন তাকে ধরেছেন আনঅথরাইজড ভেবে। আমার ভাই সুপারকে বাসায় দাওয়াত করলেন আর অফিসে গিয়ে ভেরিফাই করার পরামর্শ দিলেন। তিনি এজি অফিসে কাজ করতেন, আর ভাগ্যক্রমে তার অফিস তখন জগন্নাথ হলের পুকুর পাড়ে একটা বাঁশের বেড়াকে অবস্থিত ছিল। এমনি সব কালা কানুনের মধ্য দিয়ে তখন কিভাবে যে রাতে ডায়ালেকটিক্সের ক্লাস ও সভায় যেতাম, ভাবলে বিশ্বের বিস্ময় বলে মনে হয়। সুপার একসময় অসুস্থ ছিলেন কিংবা বিদেশে গিয়েছিলেন। তখন রোকেয়া খাতুন নামে এক সিনিয়র আপা হোস্টেলের দায়িত্বে ছিলেন। সৌভাগ্যক্রমে তিনি ছিলেন কমিউনিস্ট পার্টির সদস্য। কাজেই আমার তখন 2 হাতেই লাল নিশান। তবে গোপনে, অতি গোপনে। WSR কিন্তু আমাদের হোস্টেলের সরকারি নাম। লোকে বলতো চামেলি হাউস। ও নামে কোনো বাড়িই ছিল না। আব্দুল গনি রোডে ছিল চামারিয়া হাউস। যুদ্ধের সময় WSR রিকুইজিশন হয়ে যাবার পর হোস্টেলে মেয়েরা কিছুদিন ওই বাড়িতে ছিল। তখন বিখ্যাত চারুদি ছিলেন সুপার। সবার কাছে আমাদের আবাসস্থল চামেলি হাউস বলেই পরিচিত ছিল। ও বাড়ি ছেড়ে পুনরায় এ বাড়িতে চলে এলেও এটার নাম চামেলি হাউস রয়ে যায়। দোতলায় বড় বড় হলঘর ছিল এখানে। নিচের তলায় একটা বিশাল কাঠের সিঁড়ি ছাড়াও সুপারের জন্য 2টো ঘর, কমন রুম, অফিস আর একটা হিজিবিজি ভরা বড় ঘর ছিল। একসময় আমরা কজন সেখানে একটা বড় টেবিল আবিষ্কার করে খাবার গরম করা আর কাপড় ইস্ত্রি করার কাজে ব্যবহার করতাম। বাড়ির ছাদের নিচে প্যানেলের মধ্যে অজস্র কবুতর থাকত। রাতে তাদের শব্দ আমার কাছে নূপুরের মতো মনে হতো। নতুন মেয়েদের রূপকথা বানিয়ে সেই শব্দ শুনিয়ে কতবার ভয় দেখিয়েছি। উপরের হলঘর 2টোর ডাক নাম ছিল অদ্ভুত। একটা হাউস অফ লর্ডস, অন্যটা হাউস অফ কমন্স। লর্ডসে থাকতেন ডলি আপা, ছবি আপা, সাজু আপা, কলি আপা, সাফিয়া আপা, মোসলেম আপা প্রমুখ। কমিউনিস্ট পার্টির সদস্য সোফিয়া খান ও নুরুন আপাও ওই ঘরে থাকতেন। আরও একজন থাকতেন ওদের সাথে, যাকে তার স্বামী জনসমক্ষে ডার্লিং বলে ডাকায় তার নাম ডার্লিং আপা হয়ে গিয়েছিল। এ গল্প অবশ্য আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছিলাম। আরও পেয়েছিলাম কোনো নাটকের দুর্দান্ত রোম্যান্টিক সংলাপ।
আকাশ মেঘাচ্ছন্ন, চারিদিকে অন্ধকার, এখনই ঝড় উঠবে, শ্রীমান শ্রীমতীর বক্ষে লুটাইয়া পড়িবে। আর একটি বহুল প্রচলিত জনপ্রিয় সংলাপ, বলো বলো তুমি আমাকে ভালোবাসো, চারিদিকে কেউ নেই, না হয় মিথ্যা করে বলো তুমি আমাকে ভালোবাসো। হোস্টেলে একবার চুরি হয়েছিল। চোর বোধহয় ক্লোরোফর্ম ব্যবহার করেছিল। বিশেষ করে প্রত্যেক মেয়ের পড়ার টেবিল থেকে ঘড়ি আর পেন নিয়েছিল। সবাই তখন ফাউন্টেন পেন ব্যবহার করত, অনেক দাম ছিল পেনের। সৌভাগ্যক্রমে সেই দিনই আমি উপরতলা থেকে নিচের তলায় সিট বদল করায় আমার ঘড়ি আর পেন রক্ষা পেল। নিজেদের শিক্ষক ছাড়াও অন্য বিভাগের শিক্ষকদের সঙ্গে পরিচয় ও যোগাযোগ ছিল। কেন জানি ফ্রেঞ্চ ক্লাসে ভর্তি হয়েছিলাম। ভাইভা দিতে গিয়ে ডক্টর শহীদুল্লাহর সাথে বেশ আলাপ হয়। আমাদের টিচার ছিলেন খাঁটি ফরাসি নাগরিক মাদার মাস। একটুও ইংরেজি জানতেন না, কিন্তু পড়াতে জানতেন, আর জানতেন ভালোবাসতে। তার স্বামী ডক্টর মাস অঙ্কের শিক্ষক ছিলেন। নীলক্ষেতে তখন অনেক লাল বাংলো বাড়ি ছিল, তার একটাতে থাকতেন। তাদের বাড়িতে আমাদের অবাধ নিমন্ত্রণ ছিল। ওরা বাংলা শিখেছিলেন। ওদের বিদায়ের সময় আমি সলিল চৌধুরীর সুরে হেমন্ত কুমারের কোনো এক গায়ের বধূ লং প্লে রেকর্ডটা দিয়েছিলাম। খুব খুশি হয়েছিলেন। আমাকেও কি উপহার দিয়েছিলেন এখন আর মনে নেই। কাজ চালানোর মতন ফরাসি ভাষাটা ভালোই রপ্ত করেছিলাম, তবে চর্চার অভাবে আজ তা লুপ্তপ্রায়। হাই সাহেব ও গোবিন্দদেব তখন এসেছেন সদ্য শান্তিনিকেতন ফেরত আশরাফ সিদ্দিকী। তিনি বলতেন কবি সুকান্তের সাথে ওর গভীর সখ্য ছিল। প্রিয়তমসু কবিতাটা নাকি ওকে উদ্দেশ্য করে লেখা। এসবই শোনা কথা। ইতিহাস বিভাগের ডক্টর দানি, রাজনীতির নিউম্যান, দর্শনের জিলানি, অর্থনীতির ডক্টর হুদা, আরবির ফাতেমা সাদেক, এদের সবার কথা খুব মনে পড়ে। মনে পড়ে ডক্টর আয়ারের কথা। মাদ্রাজের অধিবাসী, মাথায় পাগড়ি। দেখা হলেই বলতেন, ডু সাম গুড ওয়ার্কস। সে কথা এখনো ভুলিনি। এখনো তার অমোঘ বাণী স্মরণ করি, মান্য করি, অনুসরণ করি। পরে জেনেছিলাম মাদ্রাজে তার বাড়ির নাম ঢাকা হাউস। নকল ডিগ্রিধারী এক বিদেশি শিক্ষক আবির্ভূত হলেন আমাদের বিশ্ববিদ্যালয়ে, ডক্টর পেরেশ। সবাইকে পেরেশানিতে রেখে কিছুদিন পর ধরা পড়ে পলায়ন করলেন। সুখেন্দু বা সুধাংশু শেখর বলে এক বাঙালিও বিশ্ববিদ্যালয়ে এই ভেলকি দেখিয়েছিলেন। সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্রছাত্রী তুরস্কে শুভেচ্ছা মিশনে গিয়েছিল। হোস্টেল থেকে সাফিয়া আপা ছিলেন সেই দলে। টার্কিশ ডিলাইট নামের চকলেট জাতীয় মিষ্টি এনেছিলেন সবার জন্য। এখনো সেই স্বাদ যেন অনুভবে পাই। ছাত্রছাত্রীরা বেশ কয়েকবার পাকিস্তানে শুভেচ্ছা মিশনে গিয়েছিল। ওখান থেকেও ছেলেমেয়েরা এসেছিল। আনিতা কালাম আলীর সাথে আমার বন্ধুত্ব হয় কোনো এক শুভেচ্ছা সফরের পর। আমাদের পত্রালাপ দীর্ঘকাল ছিল। তার দু একটা চিঠি এখনও আমার আলমারির কোনো তাকে সযতনে সুরক্ষিত আছে। মনে পড়ছে সেই সময় মনোজ বসু এসেছিলেন বিশ্ববিদ্যালয়ে। তার আনুষ্ঠানিক ভাষণের পর আমার সাথে কথা হয়েছিল। আমার বাড়ি বাঘেরহাট শুনে বলেছিলেন, তুমি তো আমাদের মেয়ে। জেল থেকে অত্যন্ত অসুস্থ ইলা মিত্র সেই সময় কিছুদিন ঢাকা মেডিকেল কলেজে ছিলেন। তাকে দেখতে যেতাম, তার জন্য অর্থ সংগ্রহ করতাম। পরে কলকাতায় আবার তার সাথে দেখা হয়েছে। তিনি আমাকে চিনতে পেরে খুশি হয়েছিলেন। আমারও যার পণ্যায় ভালো লেগেছিল। বিশ্ববিদ্যালয়ে মেয়েদের কমন রুমটা ছিল দোতলায়। বড় একটা হলঘর, চমৎকার কতগুলো অয়েল পেন্টিং দিয়ে সাজানো। সেই ছবিগুলো যে এখন কোথায় তাই ভাবি। আমরা সেখানে বসে থাকতাম। ক্লাসে যাবার সময় শিক্ষকরা আমাদের ডেকে নিয়ে যেতেন। স্কুলে ঢুকে শিক্ষকের লেকচার শোনার জন্য যেই মাথার কাপড় ফেলতাম, পিছন থেকে কেউ না কেউ বেনি সংঘার না করলেও দু এক টান দিতই। সামনের বেঞ্চগুলো বা একটা বেঞ্চ মেয়েদের জন্য খালি থাকত। পিছনওয়ালারা তাতে মোটেও খুশি ছিল না। সাউথ বিল্ডিংয়ে আমরা 12 জন সবাই একই সারিতে বসতাম। ঘরগুলো ছিল খুবই সংকীর্ণ। সেকালে 3 জন মেয়ে বকচুলের জন্য খ্যাত ছিল। লিপস্টিকও তারা লাগাত। বাকিরা প্লেন বাঙালি।
2-3 জন সালোয়ার কামিজ পরত। আমি সবসময় সাদা শাড়ি পরতাম, তাই একটা নিকনেমও পেয়েছিলাম। আমার বন্ধু নুসরাত জহির ছিল অমৃতসর থেকে আসা আগত স্বর্ণ প্রতিমা। সে অর্থনীতিতে পড়ত। আমার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ায় ইংরেজিতে আসার চেষ্টা করেছিল, শেষ পর্যন্ত হয়নি। 60-এর দশক অবধি ওর সাথে আমার নিয়মিত চিঠির যোগাযোগ ছিল। পরে শুনেছিলাম অস্ট্রেলিয়ায় বসতি করেছে। ইদানিং একটা ঠিকানা জোগাড় করে চিঠি দিয়েছিলাম, জবাব পাইনি। সিডনির রিভার রোডে কেউ যদি থাকেন, ওকে বলবেন আমার কথা। জয়নাব তসনিম ছিল আমার আরেক ভিনদেশি প্রিয় বান্ধবী। আদিতে গুজরাটি, জন্ম ও লালিত হয়েছে বার্মায়। দারুণ স্মার্ট, হাতকাটা ব্লাউজ পরত, জনসম্মুখে সিগারেট ধরাত, অপূর্ব সুন্দর আর রুচিশীল। পরে আইয়ারে আমার সহকর্মী হন। দীর্ঘকাল একসাথে কাজ করেছি, আমেরিকায় লেখাপড়া করেছি, পিএইচডি করেছি একসাথে ইউনিভার্সিটি অফ নর্দার্ন কলোরাডো থেকে সেই 60-এর দশকে। 71-এর যুদ্ধের সময় তাকে পুত্র কায়হান ও কন্যা নিমরেকে নিয়ে দেশ ত্যাগ করতে হয়। ইরানে ছিল অনেককাল, পাকিস্তানে কিছুকাল। মাত্র 65 বছর বয়সে 1993 সালে মেয়ের বাড়িতে ইহলোক ত্যাগ করেন। আমি তার আত্মার শান্তি কামনা করি। পুত্র কায়হান সারা দুনিয়ায় ঘুরে বেড়ায়, কি করে সঠিক কেউ জানে না। নিম্মু তার স্বামী সন্তান নিয়ে সাউথ আফ্রিকার বাসিন্দা। মিষ্টি আর স্মার্ট মেয়ে মুমিনুন্নেসা আমাদের জুনিয়র ছিল। রবীন্দ্রসঙ্গীত গায়ক শাহজাহান সিরাজের সঙ্গে বিয়ে হয়েছিল। মুখোমুখোশ ছবির জাহারা তারা, সেও আমাদের জুনিয়র। পরবর্তী সময়ে বিলাতে পাকাপোক্তভাবে স্থায়ী তার বাস। ভোয়াতে দিলারা হাসিম আর তার বোনও আমাদের ছোট ছিল। ঢাকায় এলেই যোগাযোগ হয়। প্রতি বছর সেই নদীতে আসে, একখানা করে উপন্যাসের নৌকা ভাসিয়ে যায়। প্রতিভা মুৎসুদ্ধিও সেই সময়কার। একমাত্র নেপালি মেয়ে ফ্লোরা হোস্টেলে আমাদের সঙ্গে থাকত। শান্তিনিকেতন ফেরত রবীন্দ্রসঙ্গীত শিল্পী ফরিদা বাড়ি মালিক, সঞ্জিদা খাতুন, খালেদা ফ্যান্সি খানম। সঞ্জিদা হলে থাকত না, সেগুনবাগিচার বাসা থেকে আসত। আমাদের এখানে ছিল তার নিত্য আনাগোনা। রোজি আলিম, কামরুন্নাহার লাইলি, হোসনিয়ারা জুলি সবাই আমার শিষ্য। হোসনিয়ারা কামাল ভিনার বড় বোন লুসি আমার সহপাঠী, কিন্তু ছোট বোনের সাথেই আমার বন্ধুত্বের সম্পর্ক। তখন বোরকা পরত শামসুন, যার নাম হল বোরখা শামসুন, আর পানু শামসুন। আমার ফরাসি শিক্ষক মাদাম মাসের জন্য শামসুনের বোরকা পরে একটা ছবি আমি তুলেছিলাম। রাবেয়া ইসলাম, ডক্টর মাহফুজা ইসলাম, 2 বোন, বাড়িতে ওরা উর্দু বলত। রাবেয়া বিয়ের পর বিদেশে চলে যায়, মাহফুজা ইডেনে পড়াত। ইস্পাহানিদের মেয়ে রুহিকে মনে পড়ে লিলি খানকে। এতক্ষণ যাদের কথা বলা হয়নি তারা আমার স্কুল জীবন থেকে বিশ্ববিদ্যালয় জীবন অবধি যেন একসঙ্গে ছায়ার মতো মিশে আছে। রাবেয়া বেগম, হোস্টেলে যার নাম ছিল গুড গার্ল। স্কুল কলেজ সব পরীক্ষায় প্রথম স্থান অধিকার করা রাবেয়া এখন লন্ডন প্রবাসী। বিখ্যাত গাইনি ডাক্তার ফরিদার মেজবোন সেলিমার সাথেও পড়েছি সেই 40 সাল থেকে। রাবেয়ার মেজবোন রাজিয়া আমাদের 1 ক্লাস ছোট, কিন্তু আমার খুব কাছের বন্ধু সেই স্কুল জীবন থেকেই। সেও লন্ডন প্রবাসী। কয়েকজন জুটির কথা না বললেই নয়। তারা হলো আবেদা তালেয়া, মুনু দুলু, রুনু রাবেয়া, আমিনা জাহেরা। আরও অনেকে ঘুরছে মনের চারপাশে, তবে ঠিকমতো যেন খুঁজে পাচ্ছি না তাদের। আমাদের উপরে পড়তেন মমতাজ মল্লিক, সুফিয়া আলী। খালেদা আপাও একবার এমএ পরীক্ষা দেবার সময় হোস্টেলে ছিলেন। পলিটিক্যাল সায়েন্সের আনোয়ারা আমাদের ব্যাচের, জাতীয় অধ্যাপক ডক্টর নুরুল ইসলামের স্ত্রী। তার সঙ্গে আমার বন্ধুত্ব আজও অমলিন। কুলসুম হুদা অর্থনীতিতে পড়তেন, পরে ওই বিভাগে শিক্ষকতা করে অবসর গ্রহণ করেছেন। পরে এদেশের একমাত্র মহিলা উপাচার্য হতে হল তাকে ভাগ্য বিড়ম্বিত সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির। আমার আরও 3 জন অন্তরঙ্গ বান্ধবী হলেন বিখ্যাত সমাজকর্মী ও বাংলার অধ্যাপক রওশনারা রহমান, ফিজিক্সের কামরুন্নেসা বেগম, যিনি ম্যাট্রিক থেকে এমএসসি অবধি সব পরীক্ষায় প্রথম স্থান পেয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শেষ করে এখন অবসর জীবনে আছেন।
আরেকজন হলেন সমাজকর্মী দর্শনের রাবেয়া। ফাইনাল ইয়ারের পরীক্ষার কাছাকাছি সময়ে হোস্টেলের হইচইয়ের মধ্যে পড়ার ক্ষতি হচ্ছিল দেখে কামরুন আমাকে ওয়ারিতে ওদের বাড়িতে নিয়ে যায়। সেখানে আমি কয়েক মাস নিশ্চিন্তে পড়াশোনা, রাজনীতি ও যুক্তফ্রন্টের হয়ে কাজ করে মুসলিম লীগের পতন ঘটাতে সাহায্য করি। নূরজাহান মসজিদের প্রচারাভিযান শেষ করে বেশি রাতে ফিরে দেখতাম সদর দরজার তালাটা আমার জন্য বিশেষ পদ্ধতিতে বন্ধ দেখানো হয়েছে। কৌশল আমার জানা ছিল। ঢুকে গিয়ে দেখি কামরুন আমার জন্য জেগে বসে আছে। সেসব ভালোবাসা দিনের কথা ভুলি কেমন করে? ঢাকা টিটি কলেজ তখন ছিল আরমানিটোলায়। মেয়েদের জন্য অতি ছোট একটা হোস্টেল ছিল। সেখানে স্থান না পেয়ে আমাদের সিনিয়র সুফিয়া আলী ও তার সহকর্মী রিজিয়া খানম আমাদের কাছে এসে আশ্রয় প্রার্থী হলেন। তাদের দুজনাকে পেয়ে তাদের শিক্ষক হবার সনদ পেতে সহায়তা করতে পেরে গর্ববোধ করি। তাদের সঙ্গে সেই আত্মীয়তা আজও অটুট। তারা দুজন সরকারি শিক্ষা বিভাগে উচ্চতর পদে কাজ করে অবসর নিয়েছেন। রিজিয়া খানমের স্বামীর ছিল কমিউনিস্ট পার্টির সঙ্গে কাজ করার দীর্ঘদিনের অভিজ্ঞতা। বিখ্যাত সুর সম্রাট সলিল চৌধুরীর সঙ্গে তার পুরো পরিবারের সখ্য ছিল। সখ্য ছিল কামেলা ও কলিম শরাফের সঙ্গে। বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে বিচিত্রানুষ্ঠান, নাট্যানুষ্ঠান, সরস্বতী পুজোর সময় কবিগান ও বার্ষিক স্পোর্টস বেশ জাঁকজমকের সঙ্গে হতো। ছেলেদের হলের অনুষ্ঠানে তারা পরচুলা ইত্যাদি লাগিয়ে নারী চরিত্রে অভিনয় করত। মেয়েদের হলের নাটকে মেয়েরাই গোফ, দাড়ি, ধুতি, পাঞ্জাবি পায়জামা পরিধান করে পুরুষ চরিত্রে অবতীর্ণ হতো। 1952 সালের অগস্ট মাসে অনুষ্ঠিত কুমিল্লার সাংস্কৃতিক সম্মেলনে সেই বাঁধ ভেঙে যায়। সেখানে বিখ্যাত জবানবন্দি নাটকে আমি প্রধান নারী চরিত্রে অভিনয় করি। আমার বিপরীতে ছিলেন সেন্টু, কবি আবু জাফর ওবায়দুল্লাহ। অন্যান্যদের মধ্যে ছিলেন অর্থনীতির আনিসুর রহমান, নূরজাহান মোর্শেদ ও আরও অনেকে। সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কুমিল্লা টাউন হল ও ঈশ্বর পাঠশালায়। সেখানে রমেশ শীল কবিগান করেন। ধারাপাত ছবির পরিচালক জনাব সালাউদ্দিনের বাড়িতে আমাদের থাকার ব্যবস্থা হয়েছিল। সুফিয়া কামালও আমাদের সঙ্গে ছিলেন। সম্মেলনের একটা প্রতিনিধি কার্ড এখনও আমার কাছে আছে। অনুষ্ঠানে শেক্সপিয়ারের মার্চেন্ট অফ ভেনিস নাটকটি অভিনীত হয়েছিল। সৈয়দ আলী কবির শায়লাকের আর মুমিনুন্নেসা পোর্শিয়ার ভূমিকায় অভিনয় করেছিল। এর আগের বার পরের আর কিছু কথা ঠিক মনে পড়ছে না। কার্জন হলে নীল দর্পণ নাটক অভিনয়ের সময় একটা মজার ব্যাপার ঘটেছিল। নীলকর সাহেবের মারের চোটে তোরাপের লুঙ্গি খুলে গিয়েছিল। সঙ্গে সঙ্গে হলের বাতি নিভিয়ে দেওয়া হয়েছিল। 1951 সালের শরতের এক বিকেলে কলকাতার কমলালয় থেকে কেনা এক স্টিলের ট্রাঙ্কে বই, খাতাপত্র, কাপড় চোপড়, চুলে দেবার তেল, জায়নামাজ, কাঠের খড়ম ও অন্যান্য দরকারি টুকিটাকি নিয়ে রোকেয়া হলের দরজায় গিয়ে নামলাম। সঙ্গে ছিলেন দাদাবাবু আর সেজবু। তখন হলের সিট পাবার জন্য কোনো রকম মামলা মোকদ্দমা করতে হতো না। গিয়ে হাজির হলেই দরজা খুলে যেত। হলের 30 জন বাসিন্দার মধ্যে আমি ছিলাম 30তম। দোতলা বাড়ির চারদিকে বাগান, সামনে মাঠ, আর মাঠের ওপাশে বিশাল এক ঝোপ জঙ্গল ঢাকা পুকুর। হলের বাথরুম থেকে প্রায়ই গান ভেসে আসত, আমার জীবনপাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে, ইত্যাদি ইত্যাদি। নিচের তলায় ছিল রান্নাঘর ও খাবার ঘর। খেতে বসে ডালের তরলতা আর মাছ মাংসের কৃষ্ণতা নিয়ে অবিরত কাব্য আলোচনা চলত। বিকেলের টিফিনের বিস্কুট নিয়ে চলত গবেষণা। খাবার খরচ বোধহয় 30 টাকার মতো ছিল। প্রথম রাতে আমি তো চতুষ্পদ খেয়ে বিপাকে পড়ে প্রায় গরুর মতো শব্দ করছিলাম। সুপারাপা ডাক্তার বসুকে খবর দিলেন, আর একজন কোরআন শরীফ পড়া শুরু করে দিয়েছিল। ডাক্তার ঘোড়ার গাড়িতে চেপে এলেন, প্রতিবিধানের ব্যবস্থা করলেন। পরদিনই আমি সুস্থ হয়ে ক্লাস শুরু করলাম। হলের নিয়মকানুন ছিল খুব কঠিন, সূর্যাস্ত আইনের চেয়েও কড়া। ক্লাস ছাড়া আর কোথাও যাবার অনুমতি ছিল না। কোথাও যেতে হলে স্থানীয় অভিভাবকের সিল গালা করা চিঠির প্রয়োজন হতো। সহপাঠী ছেলেদের সাথে কথা বলা ছিল বেআইনি। প্রয়োজনে কোনো সহপাঠীর সাথে কথা বলতে হলে প্রক্টরের অনুমতি লাগত এবং তার প্রতিনিধি সেখানে উপস্থিত থাকত।
কোনো কিছু কেনার দরকার হলে সুপারের অনুমতি নিয়ে একজন বিবাহিত মেয়ের সঙ্গে বাজার করে নির্ধারিত সময় আবার ফিরে আসতে হতো। সে সকল কালা কানুন সক্রিয় থাকা সত্ত্বেও যেমন করেই হোক সকল বাধা অতিক্রম করে কমিউনিস্ট পার্টির সঙ্গে যোগাযোগ রক্ষা করা, রাতে মার্ক্সবাদের ক্লাস করা এবং ভাষা আন্দোলনের সব কর্মকাণ্ডের সাথে সক্রিয়ভাবে জড়িত হয়ে মিছিল মিটিং কিভাবে যে করেছি ভাবলে এখন সত্যিই ভারী অবাক লাগে। হলের বাড়িটা ছিল অনেক পুরনো। ছাদের রেলিংয়ের পাশের পাটাতনে অনেক কবুতরের বাসা ছিল, ছিল অনেক তক্ষক। তারা ঘণ্টায় ঘণ্টায় ডাকত। গরমের সময় ঝিঝি পোকাদের কনসার্ট হতো। বসন্তের মাতাল কোকিল এখনো বারবার উড়ে উড়ে আসে আমার মনের মরুপ্রান্তরে, আমাকে উতলা করে, পাগল করে। হোস্টেলের স্মৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে দারোয়ান ও তার দুই ভাই হোমি ও সমীর কথা। এত ভদ্র বিনয়ী কর্তব্যপরায়ণ সেবক খুব কমই দেখা যায়। মুক্তিযুদ্ধের সময় এদেরকে নির্মমভাবে হত্যা করা হয়। মালি গণেশ, সুইপার কৌশল্যাও সেই দলে ছিল। ওদের কথাও মনে পড়ে। মনে পড়ে গাড়ি বারান্দার ছাদ ঘেরা অ্যালামান্ডা ফুলের জোয়ার। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী আর হোস্টেলের মধ্যে যে বার্লিন ওয়াল ছিল তার স্বাচ্ছন্দ্যও কম ছিল না। কঠোর নিয়মের দুরূহ জাল ছিঁড়ে বের হয়েছেন অনেক কপোত-কপোতি। স্বর্ণাভ প্রেমের আলোতে মিনা আপা বাহাউদ্দিন, নুরুন আপা আলী কবির সহ আরও অনেক দম্পতির উপাখ্যান আজ রোকেয়া হলের ইতিহাসের অংশ হয়ে আছে। আরও অন্তর্ভুক্ত ছিল কয়েকজন প্রেমাসক্ত যুগল এই উপাখ্যানে। অনেকেই এখন প্রয়াত। ঘুম না আসা রাতে আজকাল সবার কথা মনে পড়ে। খুলে বসি সেই সব মণিময় স্মৃতির আখ্যান। একটার পর একটা পাতা উল্টিয়ে যায়।